আমি নিজের প্রিন্সিপাল অনুযায়ী কাজ করি। আপনারা জানেন, আগেও আপনারা তর্ক করতেন, বিরোধীরা আমার বিরোধিতা করতো, বুদ্ধিজীবীরা বলতো, ওখানে এখন বলে না। আমি দিল্লিতে যখন হাজার হাজার লোককে নিয়ে জয়েন করানো হয়েছিল না, এই হেলিকপ্টারে কি বিমানে, আমাকে ডাকা হতো, আসুন জয়েন করো। আমি বলেছিলাম আমি বাংলায় রাজনীতি করি, এখানে পাঠান, এখানে জয়েন করেন, এরাই রাজনীতি করবো, নাহলে আমি ভরসা করি না। আমি কোনদিন যাইনি। দিল্লির লোক বলতে পারে যে কথা শোনে না, কিন্তু ওটা আমার কাজ না, আমি জানি আমার কি কাজ আছে। তিনি যদি সম্পূর্ণ আমি সর্বস্ব হয়ে যান, খারাপ বিষয়। দিলীপ ঘোষ কি প্রিন্সিপাল নিয়ে চলছেন সেটা উনি বলুন, যে কি প্রিন্সিপাল, তৃণমূলের সাথে একসাথে চলার প্রিন্সিপাল, আর ওনার কিসের প্রিন্সিপাল? যে কর্মীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় খুন করেছেন, তার শয়ে শয়ে কর্মীদের খুন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশে বসে ছবি তোলাটা প্রিন্সিপাল? দল তো স্পষ্টভাবে বলেই দিয়েছে যে দিলীপ ঘোষের এই অবস্থানকে দল সমর্থন করে না। তিনি যদি সস্ত্রীক এসে মন্দির উদ্বোধনের দিন প্রভু জগন্নাথের দর্শন করেন, প্রণাম করেন, পুজো দেন, তাই নিয়ে যারা আপত্তি করবে তারা আর যাই হোক হিন্দু হতে পারে না। ফলে যারা হিন্দুত্ব ভাঙিয়ে খায়, যারা হিন্দুত্ব ভাঙিয়ে রাজনীতি করে, যারা রাজনীতির জন্য বিকৃত হিন্দুত্ব নিয়ে মার্কেটিং করে, তারাই একমাত্র দিলীপ ঘোষকে আক্রমণ করে। এমন একজন ব্যক্তির পাশে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে ছবি তুলতে হচ্ছে, যে ব্যক্তি জেল খাটা আছে। এখন দিলীপ বাবুর কথা বলতে গিয়ে আমাদের কুণাল ঘোষের, দিলীপ ঘোষের কথা বলতে গিয়ে কুণাল ঘোষের কথা বলতে হচ্ছে। এটাতেই বুঝতে পারছি দিলীপ ঘোষের কতটা অধঃপতন হয়েছে। যারা সমালোচনা করছেন দিলীপ বাবুর, তাদের অনেকের সঙ্গেই যুগে যুগে তৃণমূলের বিভিন্ন রকম যোগাযোগ, এবং তারা এখনো তৃণমূলের প্রবেশের জন্য তাদের মধ্যে এখনো অনেকে অত্যন্ত আগ্রহী। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজা খুলছেন না। শুভেন্দু অধিকারী যদি একটুখানি ওই দরজার লকটা খুলে দেয় না, তৃণমূল দলটা ফাঁকা হয়ে যায়। কালকোষের এই ধরনের কথাবার্তা, যে ওখানে যারা বিরোধিতা করছে জালি হিন্দু, তারপরে ওখান থেকে অনেকে চলে আসতে চাইছে, কথাগুলো বাজার গরম করা কথা, এছাড়া অন্য কিচ্ছু না। ওদের সাংসদদের ভেতরে লড়াই হয়, সেগুলো হোয়াটসঅ্যাপে পর্যন্ত আমাদের কাছে চলে আসে। এখন এটা থেকে বুঝতে পারছেন যে কারা কোথায় যেতে আগ্রহী, কোথায় সবাই যোগাযোগ রাখছে ভারতীয় জনতা পার্টি। আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম 77টা এমএলএ দিয়ে, 1 ডজন এমএলএ আজকে নাই কেন? এমপি কোথায় গেল? জেলা পরিষদ সমিতির প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপির নাম ছিল। 19 সালে বিজেপি 41% ভোট পেয়েছিল, এবং আজ অনেক নেতা আমাদের পার্টিতে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম। দলের কর্মীরা যেখানে লড়াই করছে, যেখানে মার খাচ্ছে, যেখানে তৃণমূলের নেত্রীর হাতে বিজেপি কার্যকর্তাদের রক্ত লেগে আছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে দাঁত বার করে 32 পার্টি বার করে ওখানে ছবি তোলাটা, এটা কোন জায়গায় যুক্তিযুক্ত হতে পারে? সৌজন্য দেখাচ্ছেন। দিলীপ ঘোষকে পার্টি নেতা বানিয়েছে, ভারতীয় জনতা পার্টি সভাপতি করেছে, এবং দিলীপ ঘোষ একা কোনো তার পক্ষে সম্ভব ছিল না যে কোনো কিছু করে। 2015 সালের আগে দিলীপ ঘোষকে এই রাজ্যে কেউ ছিল, যারা অন্য দল থেকে এসেছে তারাই তো দলটাকে সমৃদ্ধ করেছে। সভাপতিত্বের সময় এটা বললে এখন খারাপ লাগবে, সেই সময় তৎকালীন সময় তৃণমূলের বহু লোককে দিলীপ বাবু নিয়েছেন, যাদেরকে দিলীপ বাবু আর রাখতে পারেন। দিলীপ বাবুর এই বক্তব্যগুলোর মধ্যে সম্পূর্ণ একটা আমিত্ব কাজ করছে। দিলীপ ঘোষের কাছে তার প্রিন্সিপাল আগে, কেন্দ্র বা রাজ্য নেতৃত্ব যাই বলুক, নিজের প্রিন্সিপাল থেকে নড়বেন না তিনি। এমনকি কারো সমর্থনেরও দরকার নেই দিলীপ ঘোষের। আজ সকালে এমনটাই বলতে শোনা গেল, কি বলবেন? এই আমিত্বতে ভরে মানে ফুলে ফেপে উঠেছেন, এটা বোঝা উচিত দিলীপ ঘোষের। ব্যক্তি দিলীপ ঘোষের অস্তিত্ব যদি মনে করতে হয় 2015-এর আগে মনে করতে হবে। 2015-এর আগে দিলীপ ঘোষকে কে চিনত? দিলীপ ঘোষকে পার্টি নেতা বানিয়েছে। যারা পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে ওয়াকিবহল, 2015-এর আগে কেউ দিলীপ ঘোষ বলে কোন একটি লোক আছে তার নাম জানতো? বিজেপি কর্মীরা নাম জানতো। যে দিলীপ ঘোষ 2015 সালের আগে পশ্চিমবঙ্গের, দেখুন আমরা যারা ছোট থেকে বড় হয়েছি, রাজনীতি করেছি, সবাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমরা নাম শুনে এসেছি, কিন্তু দিলীপ ঘোষের নাম কেউ কোনোদিন শুনিনি। আমরা ছোটবেলা থেকে মমতা ব্যানার্জির নাম শুনেছি, শুভেন্দু অধিকারীর বাবার নাম শুনেছি, পরবর্তীকালে শুভেন্দু অধিকারীর নাম শুনেছি, কংগ্রেসের নেতাদের নাম শুনেছি, সিপিএম এর নেতাদের নাম শুনেছি, বিজেপি নেতাদের নাম শুনেছি, তথাগত রায়ের নাম শুনেছি, রাহুল সিনহাদের নাম শুনেছি, তপন সিকদারদের নাম শুনেছি, অসীম ঘোষদের নাম শুনেছি, দিলীপ ঘোষের নাম কোনোদিন আমরা শুনিনি। আমি কেন, কেউই শোনেনি। সে দিলীপ ঘোষ 2015 সালের পরে রাজনীতিতে প্রাসঙ্গিক হলেন বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পরে। তিনি যদি সম্পূর্ণ আমি সর্বস্ব হয়ে যান, এটা খারাপ বিষয়। দিলীপ ঘোষ কি প্রিন্সিপাল নিয়ে চলছেন সেটা উনি বলুন, যে কি প্রিন্সিপাল, তৃণমূলের সাথে একসাথে চলার প্রিন্সিপাল। সেটা যদি উনি আজকে দাঁড়িয়ে বলেন, কালকে দল তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার নেই। দল তো স্পষ্টভাবে বলেই দিয়েছে যে দিলীপ ঘোষের এই অবস্থানকে দল সমর্থন করে না। আর ওনার কিসের প্রিন্সিপাল? যে কর্মীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় খুন করেছেন, তার শয়ে শয়ে কর্মীদের খুন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশে বসে ছবি তোলাটা প্রিন্সিপাল?
তার বিয়েতে মমতা বন্দ্যোপাধ্যায় ফুল পাঠাচ্ছে সাদরে, সেটাকে গ্রহণ করাটা প্রিন্সিপাল? আমি এই ধরনের কোনো সৌজন্যের পক্ষপাতিত্ব নই। দিলীপ ঘোষ যদি ওটা আলাদা যেতেন, ওখানে গিয়ে দেখে যদি যেতেন, গিয়ে বলতেন যে আমি দেখতে এসেছি, আমি একজন হিন্দু হিসাবে দেখতে এসেছি, কিন্তু সরকার যেটা করছে সেটা ঠিক না, সরকারের স্ট্যান্ডটাকে যদি অপোজ করতেন, বলতাম হ্যাঁ হিম্মত আছে। পাশে বসে মমতা ব্যানার্জির সাথে ওই মমতা ব্যানার্জি মনে হচ্ছে মাদারি আর দিলীপ ঘোষ ভালো, দড়ি নাকে দিয়ে নাচাচ্ছে, এটা ঠিক জিনিস না। আর কালকে হঠাৎ করে বলে উঠলেন কে কৌস্তব বাগচি, আমি পোস্ট করেছিলাম বলে এক জায়গায় বললো কে কৌস্তব বাগচি। আরে দিলীপ বাবু, আমি আপনার মানে আপনি আমার থেকে অনেক বয়সে বড়, আপনি অনেক শ্রদ্ধার জায়গায় আমার, আমি আপনাকে খারাপ ভাবে কোনো কিছু বলছি না, কিন্তু আমার প্রতিজ্ঞাটা হচ্ছে এই রাজ্যের আমার মতন এরকম প্রতিজ্ঞা পশ্চিমবঙ্গের কোন রাজনৈতিক নেতা করে দেখাতো। আমি আমার নিজের ব্যক্তিগত ক্ষতি করে এখন অব্দি ঘুরে বেড়াচ্ছি। আমার এক মাথা চুল ছিল, সেই মাথা চুল কামিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এবং আজ অব্দি সেটা থেকে এক চুল নড়িনি। অতীতে এমন অনেক রাজনৈতিক লোকেরা রয়েছেন যারা প্রতিজ্ঞা করেছেন, পর মুহূর্তে চেঞ্জ হয়ে গেছে, আমি চেঞ্জ হইনি। বিভিন্ন ক্ষেত্রে বলা হচ্ছে দল বদলে অন্য দল থেকে এসে ধান্দাবাজ। আরে ধান্দাবাজ অবশ্যই, আমি ধান্দাবাজ, আমি তো স্পষ্টভাবে বলছি। আমার একটাই ধান্দা, এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য থেকে উৎখাত করা, স্পষ্ট তো বলছি। এবং ভারতীয় জনতা পার্টিতে এসেছি এই কারণে, কারণ ভারতীয় জনতা পার্টি মনে হয়েছে ইজ দি কারেক্ট প্ল্যাটফর্ম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য থেকে উৎখাত করতে পারে, মানুষের হয়ে কাজ করা যায়। নীতি নৈতিকতা আদর্শ ব্যক্তি আমাদের মধ্যে, কিন্তু আমরা যারা রাজনীতি করি, রাজনীতিটা করি হচ্ছে মানুষের জন্য। আমরা রাজনীতি নিজের জন্য রাজনীতি করি না, নিজের আদর্শ নিজের ইগো স্যাটিসফাই করার জন্য আমরা রাজনীতিটা করি না, আমরা রাজনীতি করি মানুষের জন্য। আমি কংগ্রেস দলে যখন ছিলাম, কংগ্রেসের আদর্শে বিশ্বাসী হয়েছিলাম এবং আমার মনে হয়েছিল যে না, সেই সময় তখন ছোটবেলা থেকে অ্যাট্রাক্ট হতাম। পরবর্তীকালে দেখলাম এই কংগ্রেসটা এখন মুসলিম লীগ হয়ে গেছে, কারণ কংগ্রেসের একটা সেকুলার অবস্থান নেওয়ার জায়গাতেই কংগ্রেস নেই, ধর্মনিরপেক্ষ যে অবস্থানটা সেটা কংগ্রেস সে নেওয়ার জায়গাটাতেই। এই রাজ্যে কংগ্রেসটাকে প্র্যাকটিক্যালি তৃণমূলের হাতে বিক্রি করে দেওয়া হয়েছে। তখনই আমার মনে হয়েছিল যে দল ছেড়ে আসবে। এমন না যে ওই সিদ্ধান্তটা আমার কাছে খুব সুখকর সিদ্ধান্ত ছিল, এবং আমি এসেছি এখানে কোনো কিছু পাওয়ার জন্য নয়, নিঃস্বার্থভাবে এসেছি। আমি বিরোধী দলনেতাকে জিজ্ঞাসা করবেন যে আমি এখানে বিরোধী দলনেতা বলো, একনলেজ করে যে নিঃস্বার্থভাবে এস, ধান্দা একটাই। আমি আবারও বলছি দিলীপ বাবু, বলেছেন না গামছা বেঁধে নেতা হয়ে যায় কিনা, গামছা বেঁধে নেতা হয় না। গামছা বেঁধে নেতা কৌস্তব বাগচি হয়নি, আর গামছা বেঁধে নেতা কৌস্তব বাগচিকে ওরকম বললে মানুষ আপনাকে জবাব দেবে। এর মধ্যে ত্যাগ আছে, আপনার হয়তো জীবনে অনেক ত্যাগ আছে, আমি আপনার সেই বয়সে মধ্যে পড়ি না, আমি সেই জীবনটা বেছে নিইনি, আপনি সেই জীবনটা বেছে নিয়েছেন, এর জন্য আপনাকে হ্যাটস অফ, আপনার অনেক ত্যাগ আছে। কিন্তু আমাদের রাজনৈতিক জীবনে ত্যাগের মানে ত্যাগটা কম নয়। আমরা আমাদের রাজনৈতিক জীবনে যেটুকু এখন অব্দি ক্ষুদ্র রাজনৈতিক জীবনে অনেক কিছু সাফার হয়েছে, অনেক কিছু ক্ষতির সম্মুখীন হয়েছে। তো সেই জন্য কাউকে এরকম ছোট কথা বলার আগে 10 বার ভাবা উচিত। আপনি জানেন না কে কৌস্তব বাগচি? এই কৌস্তব বাগচির সাথে 2 দিন আগে পাশে বসে মিটিং করেছে। কৌস্তব বাগচি যখন গ্রেপ্তার হয়েছে আপনি তার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন। আপনি জানেন না কৌস্তব বাগচি কে? এখন আপনি এই অহংকার এবং এটা মারাত্মক একটা আমিত্বের এতে ঢুকছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনি মানসিকভাবে সুস্থ হন, আপনি এই সংকটময় একটা মুহূর্তের বাইরে বেরিয়ে আসুন। যদি কোনো অভিসন্ধি নিয়ে দিলীপ ঘোষ এই ধরনের কোনো কাজ করে থাকেন, আমার কিচ্ছু বলার নেই। ওনার যা চিন্তা ভাবনা, উনি যা করতে চাইছেন করুন, কিন্তু যদি ব্ল্যাকমেইলড হয়ে থাকে, যদি কোনোভাবে ফেসে গিয়ে থাকেন, আমি বলবো দিলীপ বাবুকে স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় এগিয়ে এসে সমস্তটা স্পষ্টভাবে নিজে প্রকাশ্যে আনবে। আমরা সবাই আপনার পাশে। দলীয় সভা কর্মসূচি থেকে দিলীপ ঘোষের নাম ইচ্ছাকৃত বাদ দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। তাহলে বিজেপিতে কোণঠাসা হয়ে পড়েছেন দিলীপ ঘোষ, এই কারণেই দলীয় নেতাদেরই আক্রমণ করছেন বারবার। আমি এটা বলতে পারবো না, এটা দলের নেতৃত্ব বলবে, আমি এই ব্যাপারে কোনো বলবো। কুণাল ঘোষ, যারা দিলীপ ঘোষকে দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে কটাক্ষ করছে, তারা আর যাই হোক প্রকৃত হিন্দু নয়, তারা ভেজাল হিন্দু, এমনটাই মন্তব্য করছেন কুণাল ঘোষ। কি বলবেন? এই কথা কি জবাব দেবো? এখন সমস্যাটা হচ্ছে এটাই যে এখন দিলীপ বাবুর কথা বলতে গিয়ে আমাদের দিলীপ ঘোষের কথা বলতে গিয়ে কুণাল ঘোষের কথা বলতে হচ্ছে। এটাতেই বুঝতে পারছি দিলীপ ঘোষের কতটা অধঃপতন হয়েছে। কোথায় দিলীপ ঘোষ আর কোথায় কুণাল ঘোষ? দিলীপ ঘোষ এমন একজন ব্যক্তির সাথে তার তুলনা টানতে হচ্ছে দিলীপ ঘোষের সাথে,
যে ব্যক্তি, এমন একজন ব্যক্তির পাশে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে ছবি তুলতে হচ্ছে যে ব্যক্তি জেল খাটা আসামে, কতটা অধঃপতন হয়েছে বুঝতে পারছেন? অদ্ভুত ভাবে দিলীপ ঘোষের সমস্ত বক্তব্য তৃণমূলের পেজ থেকে বেশি শেয়ার হচ্ছে, তৃণমূলের নেতারা বেশি শেয়ার করছেন, কুণাল ঘোষ সেটাকে নিয়ে রিয়াকশন দিচ্ছেন, কুণাল ঘোষ সেটাকে বড়াই করে পোস্ট করছে। এর থেকে তো দুটো জিনিস আমি আবারও বলছি, হয় আছে এর পেছনে কোনো অভিসন্ধি, নয় দিলীপ ঘোষকে ব্ল্যাকমেল করা হচ্ছে। দিলীপ ঘোষকে যারা আক্রমণ করছে তারা অনেকেই তৃণমূলে যাওয়ার জন্য আগ্রহী, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি দরজা বন্ধ করে রেখেছেন, সেই কারণেই তারা তৃণমূলে ঢুকতে পারছেন না, এমনটাই মন্তব্য কুণাল ঘোষের। ওদের সাংসদদের ভেতরে লড়াই হয়, সেগুলো হোয়াটসঅ্যাপে পর্যন্ত আমাদের কাছে চলে আসে। এখন এটা থেকে বুঝতে পারছেন যে কারা কোথায় যেতে আগ্রহী, কোথায় সবাই যোগাযোগ রাখছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির নেতারা, শুভেন্দু অধিকারী যদি একটুখানি ওই দরজার লকটা খুলে দেয় না, তৃণমূল দলটা ফাঁকা হয়ে যাবে। কিন্তু শুভেন্দু অধিকারী স্পষ্টত বলেছেন যে কর্মীদের অবজ্ঞা করে কোনো কিচ্ছু করা হবে না। যেখানে যেই কর্মীরা চাইবে না, কার্যকর্তারা চাইবে না, তাদেরকে নেওয়া হবে। স্পষ্টত ভাবে শুভেন্দু অধিকারী এবং দলও সেই বিষয়টা জানিয়েছে। তো এই কুণাল ঘোষের এই ধরনের কথাবার্তা, যে ওখানে যারা বিরোধিতা করছে জালি হিন্দু, তারপরে ওখান থেকে অনেকে চলে আসতে চাইছে, তো কথাগুলো বাজার গরম করা কথা, এছাড়া অন্য কিচ্ছু না। দিলীপ ঘোষের এই ধরনের একটা আবহাওয়া তৈরি হয়েছে রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় তো চরম বিপাকে রয়েছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে মাইনরিটি কনসলিডেশন করে এসছে। এবারে যখন মেজরিটি কনসলিডেশন হচ্ছে, যখন হিন্দুরা যাচ্ছে, হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তো ঘুম চলে গেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কিছু স্টান্টবাজি করতে চাইছেন, করে আলটিমেটলি এই গোটা বিষয়টাকে ভুলিয়ে দিতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলছে, আপনি দিলীপ ঘোষকে যদি মনেও করেন যে আপনি দলের কোন একটা বড় পদ দিয়ে বা কোনো জায়গায় রাজ্যসভা করে পাঠিয়ে তৃণমূলে নিয়ে আপনি যদি মনে করে থাকেন এটাতে হিন্দু ভোটের ক্ষতিগ্রস্ত করবেন, কিচ্ছু হবে না। ভারতীয় জনতা পার্টি 2026 সালে আপনাকে হারাবে। ভারতীয় জনতা পার্টি আপনাকে ক্ষমতাচ্যুত করবে, আপনাকে গদিচ্যুত করবে, আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়বে ভারতীয় জনতা পার্টি। যে কথা শুভেন্দু অধিকারী বারংবার 2021 সালের পর থেকে বলে আসছেন যে ওনাকে প্রাক্তন করে ছাড়বো, 2026-এর পরে তাই সত্যি। এবং একটা দিলীপ ঘোষ কি করলো না করলো তাতে কিচ্ছু এসে। বিজেপি কর্মীদের সেন্টিমেন্টে মনোবলে আঘাত। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বিজেপি কর্মীদের রক্ত লেগে রয়েছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকেই সাড়া দিয়েছেন দিলীপ ঘোষ। আমাকে হিন্দুত্ব শেখাতে আসবেন না, এই ভাষায় দলেরই নেতাদের আক্রমণ করেছেন তিনি, এবং প্রশ্ন ছুড়ে দিয়েছেন 2019 সালের পর যেভাবে বাগান সাজিয়ে দিয়েছিলাম তা আজ নিঃস্ব হতে বসেছে, এর দায় দলের কে নেবে? দেখুন, দিলীপ ঘোষ দলের খুব বড় নেতা। ভারতীয় জনতা পার্টিতে আসার অন্যতম প্রধান কারণ ছিল, আমি যখন কংগ্রেস ছেড়েছিলাম আমি বলেছিলাম যে তৃণমূলের বিরুদ্ধে যদি লড়াই করতে পারে, এই মুহূর্তে তৃণমূলকে যদি উৎখাত করতে পারে, সেটা ভারতীয় জনতা। এবং এই বিশ্বাস আমার তখনই জেগেছিল যখন দেখেছিলাম যে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যেভাবে অক্লান্ত পরিশ্রম করছিলেন, যেভাবে নিপীড়িতদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের হয়ে কথা বলছেন, সরকারের বিরুদ্ধে লড়াই করছেন। সাথে সাথে সুকান্ত মজুমদারকেও দেখেছি, দিলীপ বাবুকেও দেখেছি, তাদের আক্রমণ, তাদের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় যেভাবে সরকারকে আক্রমণ করা। আমি যখন এতগুলো কথা বলছি, শুভেন্দু অধিকারীর কথা বলছি, রাজ্যের বিরোধী দল নেতা তার যখন আমি কথা বলছি, সাথে সাথে দিলীপ ঘোষের কথাও বলছি, যে তা তো দেখো আমার একটা সময় মনে হচ্ছিল যে আমি আকৃষ্ট এই বিষয়ে। এবং আমি যখন এটা মনে করেছি, বহু মানুষজন এরকম মনে করেছে। এই যে আজকে কথা হচ্ছে না, যে অনেকে এসছে যারা অন্য দল থেকে এসেছে, তারাই তো দলটাকে সমৃদ্ধ করেছে। আজকে ভারতীয় জনতা পার্টি বেড়েছে তো এই কারণেই, বা ভারতীয় জনতা পার্টি আকারে আকৃতিতে বেড়েছে এই কারণেই যে বিভিন্ন জায়গা থেকে তারা লোকজন মনে করেছে যে এটাই হচ্ছে রাইট প্ল্যাটফর্ম তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা। তো বারংবার ধরে এই কথাটা বলা যে অন্য দল থেকে আসা, অন্য দল থেকে আসা, দিলীপ বাবু সভাপতিত্বের সময় এটা বললে এখন খারাপ লাগবে, সেই সময় তৎকালীন সময় তৃণমূলের বহু লোককে দিলীপ বাবু নিয়েছেন, যাদেরকে দিলীপ বাবু আর রাখতে পারেনি। তো এই বারবার করে বলা অন্য দল থেকে আসা, অন্য দল থেকে আসা, আর দিলীপ বাবুর এই বক্তব্যগুলোর মধ্যে সম্পূর্ণ একটা আমিত্ব কাজ করছে। 2015-এর আগে দিলীপ ঘোষের নাম কেউ জানতো না। আমরা যারা রাজনীতি করেছি, ছাত্র পরিষদ থেকে শুরু করে, আমি দিলীপ বাবুর মতন অত উচ্চস্তরীয় নেতা নই, কিন্তু এটুকু বলতে পারি যে আমার রাজনৈতিক জীবনে
আমার নামটা হঠাৎ করে কেউ 2019-20 সাল বাদে, আমি দীর্ঘদিন ধরে যারা ছাত্র রাজনীতি করতো সেই পরিমলগুলোতে আমার নাম লোকে জানতেও জানে। 2015 সালের আগে দিলীপ ঘোষকে এই রাজ্যে কেউ ছিল না। দিলীপ ঘোষকে পার্টি নেতা বানিয়েছে, ভারতীয় জনতা পার্টি সভাপতি করেছে, এবং দিলীপ ঘোষ একা কোনো তার পক্ষে সম্ভব ছিল না যে কোনো কিছু করে। সেই সময় মোদিজির পক্ষে মানুষ ভোট দিয়েছেন, সংগঠনের বহু মানুষ তাদের কৃতিত্ব রয়েছে। দিলীপ বাবু এত আমি করছেন, সুব্রত চ্যাটার্জির নাম করছেন না কেন? যে সুব্রত চট্টোপাধ্যায় সেই সময় সংগঠনের ওজিএস ছিলেন, অর্গানাইজেশন সেক্রেটারি ছিলেন, সবটাই তার অবদান। সুব্রত বাবুদের অবদান নেই? এরকম বহু সুব্রত চট্টোপাধ্যায়ের মতন লোকেরা বা অন্যান্য সংগঠনের যারা সেই সময়কার তৎকালীন সময় যারা দায়িত্বে ছিলেন, তাদের কারণে বিজেপি সেই সময় ভালো ফল হয়। এবং সেই সময় এটা অস্বীকার করার জায়গা নেই, সরকারের পক্ষে, কেন্দ্রীয় সরকারের পক্ষে একটা প্রবল জনমতের একটা হাওয়া ছিল। সেই জায়গাটার জন্য দিলীপ বাবুর এই আসন প্রাপ্ত। যখন দিলীপ বাবু এই কথা বলছেন 2021 সালে, এই দিলীপ ঘোষই তো সভাপতি ছিল, তাহলে আশানুরূপ ফল হলো না কেন? আমি এইসব জায়গায় বলতে খুব খারাপ লাগবে, কারণ বারবার দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো চলে যাচ্ছে। তো আলটিমেটলি দেখুন, আমরা যে কথাটা বলেছি দিলীপ বাবুকে, এটা কোনো মানে অযৌক্তিক কথা নয়। দলের কর্মীরা যেখানে লড়াই করছে, যেখানে মার খাচ্ছে, যেখানে তৃণমূলের নেত্রীর হাতে বিজেপি কার্যকর্তাদের রক্ত লেগে আছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে দাঁত বার করে 32 পার্টি বার করে ওখানে ছবি তোলাটা, এটা কোন জায়গায় যুক্তিযুক্ত হতে পারে? সৌজন্য দেখাচ্ছেন উনি বলছেন কর্মীদের- রাজনীতি একদিকে, কর্মীদের- সৌজন্য একদিকে। কর্মীদের রক্তের আগে সৌজন্য? কর্মীদের কালকে আমরা 2রা মে আমরা কালা দিবস পালন করলাম, আত্মবলিদান দিবস পালন করলাম, ভারতীয় জনতা পার্টির কর্মীদের খুন হতে হতে। দিলীপ বাবু টেনিয়রে তো সব থেকে বেশি খুন হয়েছে। খুন কারা করেছে? তৃণমূলের লোকেরা করেছে। তারপরেও তৃণমূল নেত্রীর পাশে বসে ছবি তুলতে ইচ্ছা করে। কিসের সৌজন্য? কাদের সাথে সৌজন্য? যারা সৌজন্যের মানে বোঝে তাদের সাথে সৌজন্য করা বলে, এরা সৌজন্যের মানে বোঝে? আমরা যে বিষয়টাকে নিয়ে প্রিন্সিপালি অপোজ, এই সকল জগন্নাথ কালচারাল সেন্টার যেটাকে বলা হচ্ছে, এক তো হচ্ছে সরকার এই যে মন্দির করছে, এটা সরকারি টাকায় করতে পারে না, ওই জন্য কালচারাল সেন্টারের নাম দিচ্ছে, এটা সরকার করতে পারে। দ্বিতীয়ত, যখন করছে সমস্ত আচার আচরণ কোনো কিছু ধার্মিক যেভাবে, যে ধর্মীয় ভাবে যেভাবে আমাদের সংস্কৃতি অনুযায়ী যেভাবে করা উচিত, কোনোটাই করে কোনো কিচ্ছু হয়, যা খুশি তাই হয়েছে। একটা কুণাল ঘোষকে দেখা যাচ্ছে সকালবেলা মাছ টাছ খেতে, মাংস টাংস খেতে, তারপরে গিয়ে ওখানে গিয়ে পুজো দিচ্ছে। আমি বলছি এটা আমাদের ধর্মীয় আচার আচরণের মধ্যে পড়ে না। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে ওই একটা সাদা কাপড় হিজাবের মতন পরে বসে আছেন। মুখ্যমন্ত্রী যেতেন তো কোনো মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে, সেখানে গলায় একটা নামাবলী জড়িয়ে ঘুরতেন, তো কত বড় ক্ষমতা থাকতো, আমি সেকুলার দেখতাম। পুরীর মন্দিরে যারা হিন্দু না তাদের প্রবেশ নিষিদ্ধ, কিন্তু এখানে তো এই জগন্নাথ মন্দিরে কালচারাল সেন্টার নাম দিয়েছে, আদৌ তো মন্দিরই, এখানে সমস্ত হিন্দু ধর্মের বাইরের লোকজনদেরকেও প্রবেশাধিকার দেওয়া হয়েছে। কিন্তু কুণাল আমরা প্রিন্সিপালি এই বিষয়টার অপোজিট। পার্টি এর বিরুদ্ধে। সুকান্ত মজুমদার বলেছেন যে কোনো প্রকৃত হিন্দু হলে সেখানে কেউ যাবেন না। রাজ্যের বিরোধী দলের নেতা বলেছেন যারা ওখানে যাবেন তারা জালি হিন্দু। তাহলে দীপবাবু কি নিজেকে জালি হিন্দু হিসেবে প্রতিপন্ন করলেন? যেভাবে দিলীপ ঘোষ হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে সেখানে পরে যেতে পারতেন, দিলীপ ঘোষ তো এমন না যে কালকেই মন্দিরটা খুলে পরশুদিনই বন্ধ হয়ে যেত, এমন ব্যাপার না, পরে যেতে পারতেন। কি দরকার ছিল? মন্দির যদি দেখারই থাকে। এখন এর পেছনে দিলীপ বাবুর কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা সেটা দিলীপ বাবু ভালো বলতে পারবে, বা দিলীপ বাবু কোনো ব্ল্যাকমেলের শিকার কিনা। এই যে গতি প্রকৃতি যেভাবে চলছে, কোনো সম্ভাবনায় উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর পেছনে দিলীপ বাবুর যদি কোনো অভিসন্ধি থাকে সেটাও থাকতে পারে, কারণ যেভাবে পরের দিন সকালবেলায় দিলীপ ঘোষ প্রেস কনফারেন্স করছিলেন, বক্তব্য শুনে মনে হচ্ছিল না যে কোনো বিজেপি নেতা কথা বলছে, মনে হচ্ছে তৃণমূলের কোনো মুখপাত্র কথা বলছে। দিলীপ ঘোষ বেরিয়ে যাওয়ার সাথে সাথেই স্লোগান উঠলো, দিলীপ ঘোষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, দিলীপ ঘোষ স্বাগতম। এর ইঙ্গিত কিসে? হয় দিলীপ ঘোষের কোনো অন্য অভিসন্ধি আছে, নয় দ্বিতীয়ত হচ্ছে দিলীপ ঘোষ ব্ল্যাকমেল হচ্ছে। তৃণমূলে যাওয়ার ইঙ্গিত পাচ্ছেন? দুটো জিনিসই বলছি, যে অভিসন্ধি থাকতে পারে কোনো, এখন কিসের অভিসন্ধি আমি জানি না। দ্বিতীয়টা হচ্ছে যে নিঘাত এখানে দিলীপ ঘোষ এমন কিছু হয়েছে যেখানে দিলীপ ঘোষ ব্ল্যাকমেল হচ্ছেন, কোনো কারণে, অত কিছু কারণে ফেসে গেছে।
ব্ল্যাকমেলড হচ্ছে তৃণমূলের কথায়, মানে সেই ভাল্লুক নাচনের মতন নাচাচ্ছে, ওই দড়ি নাকে বেঁধে যেরকম ঘোরানো, মানে প্র্যাকটিক্যালি যখন দিলীপ ঘোষ বক্তব্য রাখছেন পাশে দেখেই মনে হচ্ছে যে ওদের ডিক্টেটে কথা বলছে। অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ এরা চালাচ্ছে, হয় কোনো অভিসন্ধির পেছনে, নয় দিলীপ বাবু ফেসে গেছেন। এই দুটোর মধ্যে ব্ল্যাকমেলড হচ্ছেন, এই দুটোর মধ্যে তৃতীয় কিছু না, দুটোর মধ্যে যে কোনো একটা। কারণ দিলীপ বাবুকে আমরা এই দিলীপ ঘোষ হিসাবে দেখতে অভ্যস্ত নই, এই দিলীপ ঘোষকে আমরা সেই আগেকার দিলীপ ঘোষের সাথে কোনো সাদৃশ্য খুঁজে পাচ্ছি না।